হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপারহিরো ব্লগসে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন ভিডিওটা আমি স্টার্ট করলাম। তো আমি কিছুক্ষণ আগে বই পড়ছিলাম কারণ আমার এক্সাম। তোমরা যদি আমার ভিডিও ফলো করো তাহলে বুঝতেই পারবে যে আমার এক্সাম এখন চলছে। আমি পড়ি কলেজে থার্ড সেমিস্টার, আর থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টারের এক্সাম আমাদের একসাথেই চলছে। তো সেক্ষেত্রে সকালবেলায় আজকেও আছে আমার প্রায় দিনের মতন এক্সাম, কারণ আমার আজকে এক্সামের ডেট আছে। সেই জন্য আমি বইপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম, রেডি করে নিচ্ছিলাম, যাবতীয় যা যা দরকার, যেমন বই, কিছু নোটস নিয়ে যাব যাতে ওইখানে পড়তে পারি, নোট করার জন্য না, যাতে করে নিজে পড়তে পারে। রুমাল, যেহেতু শরীর অসুস্থ হয়ে গেছে, মাস্ক রুমাল অবশ্যই দরকার, কারণ সর্দি হয়ে গেছে। আর এটা আমার কিছুদিন আগের ভিডিও, আর এটা হলো আমার আইডেন্টি কার্ড। তো আমি এডিট করতে পারিনি আমার শরীরের অসুস্থতার জন্য। তো যেদিন আমার এক্সাম ছিল, মানে যে ভিডিওটা তোমাদের সাথে আমি আজ শেয়ার করছি, সেটা হলো পরীক্ষার দিন সকালবেলা। সেদিন আমার সত্যি খুব শরীর খারাপ, কিন্তু কি করব বলো, এক্সাম তো দিতেই হবে। এক্সাম না দিলে কি হয়, সব হবে, জল ঝড় যায় আসুক, এক্সাম দিতেই হবে। এমনকি শরীর অসুস্থ হলেও হসপিটালের বেডে বসেও অনেক সময় এক্সাম দেয়, কারণ এক্সামটা সত্যিই জীবনে অনেক বড় একটা অধ্যায়। তো সেক্ষেত্রে আমার যতই শরীর অসুস্থ হোক, আমার সাথে আমার মা গিয়েছিলো, সেই জন্য আমার অতটা টেনশন ছিল না। কিন্তু কি বলো তো, আমার একটাই টেনশন মাথায় ঘুরছিল। আমি সব নোটসপত্র আমি জানি, আমি লিখতে পারবো, কিন্তু আমার শরীর ঠিক থাকবে তো, আমি লিখতে পারবো তো, এই টেনশন নিয়ে করে আমি ভুগছিলাম। তো যাই হোক, বাবা বললো, দেখ শরীর খারাপ এটা ভাবিস না, ভাববি যে পরীক্ষা দিতে গেছিস, তো সেটা নিয়ে ব্যস্ত থাকবি, তাহলে দেখবি শরীরের প্রতি অতটা নজর থাকবে না, আর টেনশনটাও হবে না। আর টেনশন করলে কি হবে, সমস্ত কিছু ভুলেই যাবি। আর শরীর অসুস্থ ওখানে হলে রুমের মধ্যে, তখন তোর এক্সামটাই দেওয়া হবে না। সেই ক্ষেত্রে দেখলাম হ্যাঁ, বাবার কথায় যুক্তি আছে। তো তাই আমি কি করলাম, থাক আর টেনশন করে হবে কি, সেই তো আমাকে এক্সাম দিতেই হবে, আর এক্সাম না দিলে আমি কলেজে পড়তেও পারবো না। আর আমি আমার পড়াশোনাটাকে অতটাও না চালালেও, কিন্তু আমি আমার পড়াশোনাটাকে খুবই ভালোবাসি, কারণ আমি ছাড়তে পারবো না। কারণ সত্যি একটা জিনিস যদি দীর্ঘদিন ধরে চলে আসে, সেই জিনিসটার প্রতি একটা মায়া জড়িয়ে যায় এবং ভালোবাসা। সেটা সেম আমার সাথেও হয়েছে। পড়তে আমি অতটাও ভালোবাসি না, কিন্তু আমি পড়াশোনা না করেও থাকতে পারি না। এটাই হলো আমার, মানে কি বলবো, প্রবলেম। তো যাই হোক, পড়তে যখন হবেই, আর কলেজটা তো কমপ্লিট করবোই, এবার যদি টাকা পয়সা থাকে বা বাবা মা যদি হেল্প করতে পারে, তখন দেখা যাবে কি যে আমি ইউনিভার্সিটি পড়তে পারি কি না। যাই হোক, তখনকার বেলা তো তখনই থাক। এখন দেখো, আমি আইডেন্টি কার্ড সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো চলো, আমার তো এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এবার তো আমাকে খাবার খেতে হবে। তো দেখো, আমি কিন্তু এখনও রেডি হইনি। আমার ব্যাগপত্র, নোটসপত্র, পেন, খাতা, অ্যাডমিট কার্ড সমস্ত কিছু রেডি হলো, আমি কিন্তু এখনও রেডি হয়নি। তো বলি আগে আমি খেয়ে নিই, আর আমার গায়ে তখনও জ্বর ছিল, সেই জন্য আমি হাত পা ধোবো ভেবেছিলাম, স্নান করিনি। তো আমি বলি আগে আমি খাবার খেয়ে নিই। তো এক্সাম দিতে গেলে আমার মা আমাকে আলু ভাতে ভাত বা মাছ ভাত করে দেয়। তো অত সকালে আমাকে আলু ভাতই করে দিতে পেরেছিল, কারণ মন করে দিয়েছিল। আর আমার মা তো জানোই তোমরা, আমার মা বাড়িতে থাকে না বলতে আমার মা আমাদের জন্যই একটা কাজে যায়। তো যাই হোক, আমার বোন আমাকে খাবার করে দিয়েছিল, তো সেই খাবার খেয়ে করেই আমি যাবো এক্সাম দিতে। দেখতে পাচ্ছ, মার ভাত খেতে খেতে কার কার ভালো লাগে। মাটন, চিকেন এই সকলের থেকেও কিন্তু মার ভাত আর আলু ভাত খেতে সত্যিই খুব সুন্দর লাগে আমার। আর আমাদের বাঙালিদের অনেক সকলেরই ভালো লাগে, আমি সেটা সবার মুখেই শুনেছি। আশা করি এই খাবারটা কারোর মানে ঘৃণা জাতীয় খাবার না। আর ভাত আলু ভাতে হলো আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ খাবার, তাই না? ঠিক আমারও। তো যাই হোক, খাবারটা তো ছেড়ে নিলাম, ঝাল ঝাল আলু ভাতে আর ভাত দিয়ে। তো তোমরা কে কে আলু সিদ্ধ বলো আর কে কে আলু ভাতে বলো? আমাদের বাঁকুড়াতে সবাই প্রায় আলু ভাতেই বলি, তাই আলু ভাত নিয়ে মানে কী বলে, আলু ভাতে বলাটাই আমাদের অভ্যাস। একটু মানিয়ে নিও। দেখতে পাচ্ছ মুখে কত ব্রণ হয়েছে। আমি জানি না আমার স্কিন অয়েলি, সেন্সিটিভ স্কিন না ড্রাই, বাট আমি খুঁজে পাই না। এখন আমি বুঝতে পারি আমার স্কিনটা সেন্সিটিভ স্কিন, কিন্তু আমার স্কিনটা হলো সিজন অনুযায়ী চেঞ্জ হয়। গরমে একরকম অ্যান্ড শীতে একরকম। শীতকালে যেমন আমার অয়েল বেরোয়, আর গরমকালে আমার স্কিনটা খুব ড্রাই হয়ে যায়। তো আগে আমার এত ব্রণ ছিল না, কিন্তু এখন আমার প্রচুর ব্রণ হয়। সবাই বলে বয়সের জন্য হতে পারে, বয়সটা তো
মানে তখন ছোটো ছিলাম, তখন হয়তো হয়নি, কিন্তু হতো প্রায়, কিন্তু একটা দুটো ব্রণও তখন ছিল। আর এখন দেখো কত ব্রণ হয়ে গেছে মুখে, যেই দেখে সে বলে এই মুখটাই কি বেরিয়েছে রে। কিন্তু আমি কি করব বলো, আমার তো কিছু করার নেই। আর মুখে যদি কিছু বেরোয় না, মুখটা খুব খচখচে লাগে, মানে আমার খুব অস্থির লাগে, মনে হয় যে ব্রণগুলো একটুকু নখে করে পিটকিয়ে দিই, এরকম আমার অভ্যাস আছে। আর ওই কারণের জন্যই হয়তো আমার বেশি বেরোচ্ছে, নখ লাগানোর ফলে। তো বাড়ির লোক দেখলেই বলে মুখটার অবস্থা কি করলি, ছি এরকম অবস্থা করেছিস। সত্যি তো, একটা এত সুন্দর মুখ আর ব্রণে যদি ভর্তি হয়ে যায় কেমন লাগে বলো, আমার নিজেরও ভালো লাগে না। তো সবাই বলছে ব্রণটাকে বেশি কার্য করিস না, যে ওটা ওর মতন থাকতে দেবো, দেখবি ঠিক হয়ে যাবে, যত কার্য করবি তত তোর হবে। ঠিক আছে, তাই হোক। তো দেখো আমি যেহেতু রোদে বেরোচ্ছি, আমি এখন খাওয়ার পর আমি হাত পা ধুয়ে চলে এসে স্নান তো করবো নি, বললাম তোমাদেরকে। তো স্নান আমি করিনি, খাবার খেয়ে আসার পরে আমি একটা সানস্ক্রিন ইউজ করছি। আচ্ছা, তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি, আমার যেহেতু সর্দি হয়েছে, আমার কথাগুলো হয়তো একটা দুটো স্পেলিং মিস্টেক মানে ভুল বলা হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমাকে ক্ষমা করে দিও, তো একটু মানিয়ে নিও, হ্যাঁ। তো দেখো আমি সানস্ক্রিনটা ইউজ করে নিলাম, আমি ল্যাকমি সানস্ক্রিন ইউজ করলাম। আমি সানস্ক্রিন ইউজ করতাম না, হয়তো তোমরা বলবে তুমি মুখে অনেক এটা সেটা মাখো, তাই হয়তো তোমার মুখে এগুলো বেরোচ্ছে, কিন্তু না, আমি মুখে এটা সেটা মাখতাম না, জাস্ট আমি অ্যালোভেরা জেল ইউজ করি। 12 মাস 30 কাল, শীতেও বলো আর গরমেই বলো, আমি অ্যালোভেরা জেল ছাড়া আমি কোনো কিছু ইউজ করতাম না। কিন্তু সানস্ক্রিন আমি ভেবে দেখলাম, রোদে এখন বাইরে বেরোনো হচ্ছে, তো বাইরে ঘুরে হচ্ছে, বাইরে ধুলো, এই সমস্ত কিছুর জন্য হয়তো আমার স্কিনটাতে প্রচণ্ড ময়লা জমছে, যে কারণে আমার ব্রণগুলো বেশি হচ্ছে। আর শুনেছি পেটের প্রবলেম থাকলেও নাকি ব্রণ হয়। আর পারি না বাবা, ব্রণের জায়গায় থাকুক, আমি হাত লাড়ি, যত ভাববো তত হবে, তাই না। আর দেখো আমার মুখে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, এরপর তো আমাকে চুল ছাড়াতে হবে। আর আমার জ্বর এলে সর্দি হলে সকলেরই দেখবে মাথায় যদি একটু চুল ছাড়াও চিরুন দিয়ে, এত লাগে না, মানে কি বলবো, মানে জীবনটা ছেড়ে যায়, এত লাগে। তো আমার সেই মুহূর্তে অনেক জ্বর ছিল, তোমরা আমার চোখগুলো দেখলেই বুঝতে পারবে। আর তখন আমি চুলটা ছাড়াচ্ছিলাম, আর এত লাগছিল যন্ত্রণা, কি বলবো, মানে কিন্তু কী করবো, চুলটা ছাড়াতে হবে, তাও আমি বড় চিরুনটা নিয়ে করে আস্তে আস্তে চুলটা ছাড়াচ্ছিলাম। এমনিতে আমার চুলে খুব জট, আর দেখতে পাচ্ছ আমার চুলটা কত পাতলা। কী করবো, আমি সমস্ত কিছু সমস্যা নিয়েই ভুগি, তাও আমার জীবনটাকে আমি চালিয়ে যাচ্ছি এভাবেই। সমস্ত সমস্যাকে সাথে করে নিয়েই তো জীবনে চলতে, মানে সঠিকভাবে চলাটাই তো হলো জীবন, তাই না। তো দেখো যাই হোক, চুল পাতলা হোক, মুখে ব্রণ হোক, যাই হোক, শরীর খারাপ হোক, তাও আমাকে যেতে হবে এক্সাম দিতে। তো এখন এক্সামের জন্য আমি রেডি হয়ে নিই। তো আমি চুলে সেরকম একটা ডিজাইন করতে জানি না, আর কি বলো তো, ডিজাইন কী করব, এটা তো এক্সাম দিতে যাচ্ছি আমি এমনিতেও যেরকম বাড়িতে চুল ছাড়াই, আমি সব জায়গায় গেলে ঠিক একই হেয়ার স্টাইল থাকে একটাই, আমি মানে এত রকমের হেয়ার স্টাইল করতে আমি জানি না। আর বিয়েবাড়ি গেলেও সেম, ঘুরতে গেলেও সেম, অ্যান্ড পুজো পার্বণে ঘুরতে গেলেও সেম হেয়ার স্টাইল, তা চেঞ্জ করি। আমার স্টাইল বলতে চুলটা খুলে দিই, এটাই হলো আমার স্টাইল, আর কিছু স্টাইল না, কারণ চুলের স্টাইল আমি সেরকম করতেই জানি না। আর যেরকমভাবে আমি প্রায় চুল ছাড়াই, সেরকমভাবেই আমি চুলটা ছাড়িয়ে নিয়েছিলাম সাইডে সিধা করে। তো চুল ছাড়ানোর পরে এরপর আমি তো রেডি হয়ে যাব। আর কি বলো তো, এক্সাম আমার শেষ হচ্ছে না, তোমাদেরকে সত্যি কথা একটা বলেই দিই, আমি এখন পড়ি সেকেন্ড ইয়ার 3rd সেমিস্টারে, বাট আমার 1st সেমিস্টারে একটা সাবজেক্ট, মানে দুটো সাবজেক্টে ব্যাক আছে, একটা অনার্সের পেপারে আর একটা জি পেপারে। কারণ জি পেপারে আমার ব্যাক এসছে, সেটা আমার দোষে, কারণ আমি ওটা জানতাম না, তাই মানে পড়িনি আর কি, সেই জন্য ব্যাক এসেছিলো। আর আমার এক্সাম মানে অনার্সের যে পেপারটা আছে, সেই সাবজেক্টে যে আমি অনার্স করছি, এই সাবজেক্টটা নেওয়ার ইচ্ছা আমার ছিল না, কিন্তু কি করব বলো, এক্সাম মানে অনার্স নিয়ে পড়ার ইচ্ছা, কিছু তো একটা অনার্স নিতে হবে, যেটা পাচ্ছি বাধ্যতামূলক, আমি এই সাবজেক্টে অনার্সটা নিয়েছি। নাহলে আমার জিওগ্রাফিতে ভালো নাম্বার ছিল, জিওগ্রাফিতে নিতাম, বাট আমার ভাগ্যচক্রের কারণে ফর্ম ফিল আপের ভুলের জন্য আমার জিওগ্রাফি এক্সামের অনার্সটা পাওয়া হয়নি। কেন জানো, আমি যে কলেজগুলো ভর্তি হতে চেয়েছিলাম, সেই কলেজগুলোর ফর্ম ফিল আপগুলো আমার ভুল হয়ে গিয়েছিলো সার্ভার প্রবলেমের জন্য। তো দুটো কলেজে অ্যাপ্লাই করেছিলাম, ভুল হয়ে গিয়েছিলো। আর একটা আর একটা কলেজে যে অ্যাপ্লাই করেছিলাম, একটা দাদাকে নিয়ে, সে ইচ্ছা করে আমার অনার্সের ইয়েটা রাখেনি,
কী করবো বলো, ওইসব কথা ভেবে আর লাভ নেই। যাই হোক, পল সায়েন্সটা নিয়েছিলাম, কিন্তু পল সায়েন্সটার ব্যাপারটা আমি জানতাম না অ্যাকচুয়ালি এটা কী সাবজেক্ট। এটুকু জানতাম এটা ল সাইডের সাবজেক্ট, বাট জানতাম না যে কী আছে না আছে। সবাই বলতো ইতিহাসের আরেক ভাই হলো পল সায়েন্স, তাই আমি শুনেছি। তো যাই হোক, এখন আমি যতটা ওই সাবজেক্টের প্রতি একটা মানে ফ্রেন্ডশিপ আমার সাবজেক্টের সাথে তৈরি হয়ে গেছে, তখন সেটা ছিল না, যে কারণে যেন আমি ব্যাক গেছিলাম। আর সবচেয়ে বড়ো কথা হলো আমার বই ছিল না অ্যান্ড টিউশনও ছিল না, কারণ আমাদের বাজার সাইডে টিউশন সবাই একটা স্যার এখানেই পড়ি, মানে একটা স্যার এখানে পড়ি বলতে মানে বড়ো স্যার, মানে খুব নাম করা স্যার, সেই সমস্ত মাস্টার এখানে আমরা সবাই পড়ি। তো সেরকম অনার্সের ব্যাপারে জানতাম না, কারণ আমার ঘরেতে বড় দাদা ভাই কেউ নেই যে অত দূর পড়েছে বা আমাকে সঠিক শিক্ষকের এখানে ভর্তি করবে। তো যাই হোক, ওই কারণের জন্য আমি অনার্সের ব্যাপারটাতে ব্যাক এসেছিলাম। সেক্ষেত্রে আমার এখনও অনেকগুলো এক্সাম আছে, প্রায় 4টা। আজকে আমার অনার্সের পেপারটা কমপ্লিট হবে। তারপরে রইল আমার জি, মানে 3rd সেমিস্টারের জি, আর 1st সেমিস্টারে যে সাবজেক্টে ব্যাক এসেছিলাম জি, আর অনার্সটা, ওই দুটো পেপার রয়ে গেল। তো এক্সামগুলো চুকলে মনে হবে বাঁচলাম, এক্সাম যে কবে চুকবে জানি না। কিন্তু আর না বন্ধুরা, আমি আর মানে কী বলবো, নিজের এটাকে নষ্ট করব না। আমি এখন বুঝেছি যে হ্যাঁ, আমি তখন পড়িনি বা হয়তো আমার ভাগ্যে মানে কিছু কারণের জন্য আমি ব্যাগে এসেছি, কিন্তু আমার টাকা অনেক লেগেছে, আর আমার ফ্যামিলি অত টাকা দিতেই পারে না। কিন্তু তাও কি বলো তো, সন্তানের জন্য বাবা মাকে সব কিছুই করতে হয়, আমার বাবা মাও তাই করেছে। কী করব, কিন্তু আমি চাই না যে আর আমি ব্যাক আসি, আর আমি আশা করি আমি আর ব্যাক আসবো না। কিন্তু খুব টেনশনেও আছি, এমন সাবজেক্টগুলো আমার পাশে আছে যে সাবজেক্টগুলো সম্বন্ধে আমি কিছুই জানি না। আমার বন্ধুদের কাছে হেল্প নিতে হবে, যদি তারা আমি নিশ্চয়ই সেই সাবজেক্টগুলো পাস করতে পারবো। তাছাড়া নিজের কোনো ইয়ে নেই। হ্যাঁ, তারা আমার নোটসপত্র দিয়ে হেল্প করলে তবেই হয়তো আমি সেই সাবজেক্টগুলোতে বুঝতে পারবো, জানতে পারবো এবং ভালোভাবে লিখে দিয়ে আসতে পারবো। যাই হোক, সেটাও দেখা যাবে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু চুলটা বাঁধা হয়েই গেল। যাই হোক, আমার কপালটা 1 বিঘা জমি নিয়ে মানে কী বলবো স্থাপিত হয়েছে, মানে আমার কপালটা অনেক বড়। তো সেই জন্য আমি সামনে চুলগুলো বের করলাম। তোমরা হয়তো ভাবে এক্সাম দিতে যাচ্ছ, লক্স কিসের বের করেছ? আরে না, এই লক্সগুলো যদি আমি চুলের সাথে বাঁধিও তাও আমার লক্সটা বেরিয়ে যাবে। তো সেক্ষেত্রে আর কপালটা যেহেতু আমার বড়, সেই জন্যই আমি সামনের চুলগুলো একটু ঝুলিয়ে রাখলাম। তো আমি কীভাবে তোমার এমনি ঝুলিয়ে রাখবো? আমি এমনি ঝুলিয়ে রাখবো না, আমি এরকমভাবে চুল রাখতে পারি না সামনে ঝুলিয়ে, আমি ঠিক কানে গুঁজে নেব। তো দেখতে পাচ্ছ আমার কত সর্দি হয়েছে, এখনও আমার শরীর ঠিক হয়নি। এখন তো আমার এক্সাম দিয়ে আসা 3-4 দিন হয়ে গেল, 3-4 দিন পর আমি ভিডিওটা এডিট করছি, তাও আমার এখনও সর্দি ঠিক হয়নি। সকল বন্ধুদেরকে বলবো সাবধানে থেকো, এই সময় এত সিজনটা খারাপ, কি বলবো, ঠান্ডা গরম বৃষ্টি, হঠাৎ বৃষ্টি, মানে খুব সিজনটা খারাপ, সবাই সাবধানে থেকো। আর এখন যে জ্বর সর্দি কাশিগুলো হচ্ছে না, একদম জব্দ করে দিচ্ছে। আজ আমার এতদিন হয়ে গেল, তাও দেখো আমি এখনও সুস্থ হয়নি। তাও আমি ওষুধ খেয়েছি, ডাক্তার দেখিয়েছি, এমনি সুস্থ হয়ে গেছি, বাট দেখো সর্দিটা আমার এখনও ঠিক হয়নি। আবার দেখতে পাচ্ছ চুল বাঁধা প্রায় কমপ্লিট, তাই না? তো আমার চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি বেরিয়ে পড়বো আমার কলেজের উদ্দেশ্যে। তো যাবার সময় ভিডিওর ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, অ্যাকচুয়ালি আমি টেনশনে ভুলেই গিয়েছিলাম যে আমি ভিডিও বানাচ্ছিলাম। তো যতটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। মনটার পাশে থাকতে পারো এবং পাশে থেকে সাপোর্ট করতে পারো। তোমাদের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসাতেই হয়তো আমি একদিন অনেক বড় জায়গায় পৌঁছবো। তো সেই জন্য সবাইকার কাছে আমি অনেক 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 ভালোবাসা চাইছি, এই বোনটার পাশে তোমরা সকলে থেকো। তো দেখো, আমি তো প্রায় রেডি তো হয়েই গেলাম, এরপর তো আমাকে বেরোতে হবে, তাই না? তো কী করবো, এরপর বেরিয়েই পড়ি। কিন্তু তোমাদেরকে তো বললামই ভিডিওর ক্লিপটা নেওয়া হয়নি, তো যেহেতু নেওয়া হয়নি, আর যাই হোক। তো দেখো, চুল বাঁধা তো রেডি হয়ে গেলাম, চুল বাঁধা সমস্ত কিছু হলো, খাওয়া, বইপত্র রেডি করা, ব্যাগ গুছানো, স্নান করা, মানে হাত পা ধুলাম আর কি। এখন আমাকে তো একটা জিনিস পরতে হবে, সেটা তো হলো ঘড়ি। ঘড়িটা পরলে আমি টাইমটা মেনটেন করবো কী করে, আমি বুঝবো কী করে যে আমার কতটা লেখা কতটা টাইমে কমপ্লিট হচ্ছে। তো সেই জন্য আমি ঘড়িটাও পরে নিলাম। জানো, একটা দুর্ভাগ্যবশত একটা দুর্ঘটনা ঘটে গেল। এই ঘড়িগুলো আমি সারিয়ে আনতে বলেছিলাম আমার বাবাকে, মানে টাইমটা বন্ধ হয়ে গিয়েছিল, 2টো ঘড়ি ছিল আমার, তো টাইমটা বন্ধ হয়ে গিয়েছিলো, তো বাবা সারিয়ে এনে দিয়েছিল। তারপরের দিন মানে এই যে আমি পড়ে যাচ্ছি, আর বাসে এত ভিড় না গাইজ, আমার এত শরীর খারাপ, আর এত ভিড়ের মধ্যে আমাকে জার্নি করতে হয়েছে। কি করব, এক্সাম কত কষ্ট করে করলে তবে পড়াশোনা হয়, এখন বুঝতে পারছি, সেটা ফিল করতে পারছি।
তো এই যে ঘড়িটা, এত সুন্দর ঘড়িটা আমি এখান থেকে পরে যাচ্ছি। যখন আমি বাড়ি আসি তখন এত বাসে ভিড়, মানে বাস তো পাইনি, না করে 5-6টা বাস মিস করেছি, কারণ এত ভিড়। আর সেদিন ছিল মানে মমতা ব্যানার্জি সেদিন আমাদের এখানে এসেছিলো আর কি, তো সেই জন্য বাসগুলো মানে আসছিল না, তো সেক্ষেত্রে বাস তো পাইনি। আর যদিও পেয়েছি, কারণ ভিড় এত, আর এমনিতে এক্সামের ক্ষেত্রে বাসে তো ভিড় থাকবেই গাইস। তো চাপার সময় আমার গলার আইডেন্টি কার্ড বলছে ছিঁড়ে নিয়ে চেপে যাবো, কী করবো এত ভিড়ে। এমনকি আমার ঘড়িটাও ছিঁড়ে নিয়েছিল বলতে চুরি করেনি, আমি এটা বলতে চাইছিলাম, মানে ঠেলা চিপাতে হাতটা আমার টানা গিয়েছিলো, তখন ঘড়িটা হয়তো ছিঁড়ে গিয়েছিলো। তো ঘড়িটা আমার হাতেই লটকে রয়ে গিয়েছিলো। আমি পরে বুঝলাম যে ঘড়িটা লুজ হয়ে গেছে, মানে ছিঁড়ে গেছে। তখন আমি সমস্ত মাকে বাসের মধ্যে বের করে দিয়ে দিলাম যে মা নিয়ে না, আমার ঘড়িটা ছিঁড়ে গেছে, তো ঘড়িটা আমাকে সারাতে হবে। তো আরেকটা ঘড়ি আছে, এখন আমার 3-4টা পরীক্ষা বাকি আছে, সেই দিনগুলো তো পড়ে যাব। সবই তো পড়লাম। এবার ক্লাসরুমে তো আমার খুব ঠান্ডা লাগে, কারণ এমনিতে শরীরটা অসুস্থ, গায়ে জ্বর আছে, আর এই জ্বর অবস্থা নিয়ে করে আমি গেছিলাম এক্সাম দিতে। তোমাদেরকে বারবার একটা কথাই বলছি, আমার জ্বর। তো দেখো কি করবো, আমি যতদিনই গেছি, মানে যতদিন পরীক্ষা দিয়ে এলাম ততদিনই আমি সোয়েটার পরেই গিয়েছিলাম। আজকেও আমি সোয়েটার তো পরবই। আর আমি না কান টুপি বেঁধে নিয়েছিলাম, সে রুমাল টুপিগুলো হয় না গাইস, ওই রুমাল টুপিগুলো বেঁধেছিলাম। মা বলছে যে মানে এখনই বেঁধে নিয়েছি, এত রোদ, মানে সবাইকার রোদ লাগছে আর আমার তো ঠান্ডা লাগছে, আমার তো জ্বর এসেছে ওই জন্য। তো কি করবো, তারপরে থাকলো হাসবে, কান টুপি পরতে লারি। কিন্তু কী বলতো, বাসে যখন চেপেছিলাম সত্যি ঠান্ডা লাগছিল। যাই হোক, তো দেখো সোয়েটার পরাও আমার হয়ে গেল। এরপর আমি বেরিয়ে যাব, মা তো চলে এসছে, আমার তো রেডি হয়ে গেছি, এবার মা রেডি হবে। আর আমি মায়ের সাথে যাচ্ছিলাম। আমি একা ঠিক একটা গাড়িতে জার্নি করতে পারি না গাইস, অতটাও আমি মানে পারবো, কিন্তু আমার বাড়ির লোক আমাকে ছাড়ে না। কেন ছাড়ে না জানো? টেনশন করে খুব, মানে কি বলবো, বাইরে বেরিয়েও শান্তি নেই, 14 বার ধরে ফোন করবে। অবশ্যই একটা মা বাবার টেনশন থাকে একটা সন্তানের প্রতি, এটাই তো মা বাবার দায়িত্ব অ্যান্ড কর্তব্য, তাই না? তো সেক্ষেত্রে আমার মা বাবা কোনোদিনই আমাকে মানে একা ছাড়েনি বাসে, মানে আমি কোনোদিন বাসে একা জার্নি করিনি। হ্যাঁ, তবে একবার বাস স্ট্যান্ডে আমি টিউশন পড়তাম, তখন আমি চলে গিয়েছিলাম, মানে বাসে করে যাওয়া আসা করছিলাম, তখনই ছেড়েছিল, ওটা জাস্ট 10 মিনিটের রাস্তা ছিল সেই জন্য। তো দেখো সব তো পড়লাম, এবার মেন জিনিসটা পড়ি, যেটা আমার পরিচয়। রাস্তায় কখন কি হঠাৎ করে বিপদ হয়ে বলা যায় না, তাই আইডেন্টি কার্ড বাধ্যতামূলক। তাহলে হয়তো আমার পরিচয় দেখে আমার কোনো বিপদ আপদ হলে আমার বাড়িতে ঠিক খবর দিয়ে দিতে পারবে। আইডেন্টি কার্ড শুধু সুরক্ষা নয়, আইডেন্টি কার্ড হলো একটা স্টুডেন্টের পরিচয়ও, তাই আইডেন্টি কার্ড বাধ্যতামূলক। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।